নীল রঙা মন, নীল রঙা মন। জীবনটা সুন্দর ভালোবাসাময়, স্বপ্ন রঙিন তার সাদা কালো নয়। নীল খামে প্রিয় নামে চিঠি এনেছে ডাক পিয়ন, ঠিকানা লেখা আছে নীল রঙা মন। শব্দের ভাজে ভাজে আশার কথা, আর তার মাঝে সরলতা। হয়তো কিছু কিছু শূন্য আবেগ, হয়তো কিছু দুঃখেরই মেঘ। বৃষ্টির বৃষ্টি সুখ হবে মিশেছে কখন, ঠিকানা লেখা আছে নীল রঙা মন, নীল রঙা মন। ওর কথা বলছেন আপনি? হ্যাঁ, ও জাহিদ না, ও বিপ্লব। ও কোথায়? ওকে ডাকো। জাহিদকেও বিপ্লব বলে ডাকছে কেন? এখন আমি জানি যে তুমি কথা বলতে পারো, আর এই কথাটা এখন তুমি সবাইকে জানাবে। এবারই সবাই কত সুন্দর, মা কি সুন্দর। তাছাড়া তুমি মা, অবশ্য আশাপুকে তো এখন পর্যন্ত দেখাই হয়নি। আশা একটু ডিফারেন্ট। ওর সাহস নেই, আমি এটা জানি। এই জন্যই তো বিয়ে আর বউ মেনে নিয়েছে। আমি তো এখন মেনে নেওয়াতে এক্সপার্ট হয়ে গিয়েছি। এটা কেমন কথা আসিফ? এই ধরনের কথা তো আমিও কখনো বলিনি বাবা। আমাদের গ্রামের বাড়িতে এত দূরে চিনলি কিভাবে? ওয়েট, এতগুলো প্রশ্ন একসাথে? আরে কি হচ্ছে সব? আহা বসেন না। শুনুন মা, আমি এখন আপনাকে খুব কঠিন কিছু কথা বলবো, সেই জন্য আমি শরবতটা আগে বানিয়ে রাখলাম। কঠিন কথা বলার পরে মিষ্টি শরবত মানে কি কঠিন কথা? শরবত বানানোর তো একটা কারণ আছে। একবার আমি আমার মাকে খুব কঠিন কঠিন কিছু কথা শুনিয়েছিলাম। হঠাৎ করে কি হলো, শুনতে শুনতে মার সুগার লেভেল একদম লো হয়ে গেল, মা ফেইন্ট হয়ে গেল। কি করব, ডাক্তার ডাকবো না কি করব, একদম বিচ্ছিরি একটা অবস্থা। এরপর থেকে আমি যখনই কোনো কঠিন কথা বলি তার আগে আমি চিনি পানি বানিয়ে রাখি। ভালো বুদ্ধি না বলেন? তুমি আমাকে এমন কি শক্ত কথা বলবে? শক্ত কথা বলবো না তো মা, আপনাকে আমি এখন কিছু প্রয়োজনীয় কঠিন কথা বলবো, যে কথাগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে। বলো। মা, আমি এই বাড়িতে আসার পর থেকে, বিশেষ করে আমার বিয়ে হওয়ার পর থেকে, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম। এই বাড়ির সব পুরুষরা আপনার সঙ্গে কেমন করে যেন কথা বলে, একদম কোনো রেসপেক্ট দেয় না। দাদাজান বলেন ঠিক আছে, আজকে আবার খেয়াল করলাম বাবাও আপনার সঙ্গে খারাপ করে কথা বলে। তখন আমি ভাবলাম, বাবা যদি দাদাজানেরটা দেখে দেখে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা শিখে থাকেন, তাহলে তো মা দুদিন পরে আসিফও বাবারটা দেখে এই বাড়ির মেয়ে বা বউর সঙ্গে খারাপ ব্যবহার করবে। এরকমটা যদি হয় মা, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনি ওদের এসব কিছু মেনে নিয়ে ওদেরকে প্রশ্রয় দিয়েছেন। ওরা ভাবছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই সেটা মেনে নেবে। কিন্তু মা, আমি তো মেনে নিব না। আমি সেটা তো মানবই না, ওটা খুব ঝামেলা করব, সবার সঙ্গে সমস্যা করব, আপনার সঙ্গেও সমস্যা করব। আমার জন্য মানে? আমার সাথে কেন? ওই যে একটা প্রচলিত কথা আছে না মা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সমান অপরাধী। ওরা যদি মা অন্যায় করে শাস্তি পায়, তাহলে তো
আপনি অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে শাস্তি পাবেন। শাস্তি পাবেন না বলেন? শাস্তি? কিসের শাস্তি? কেন? মানে মা, এইবার আপনার শরবত খাওয়ার সময় হয়ে গেছে। যেই শাস্তির কথা বলেছি অমনি সুগার লেভেল লো হয়ে গেছে, তাই না? নেন, শরবতটা খেয়ে নেন, একদম ঢকঢক করে পুরো শরবতটা খাবেন। নেন নেন নেন, খান মা। আচ্ছা তনিমা, এভাবে হঠাৎ আসার কারণটা কি বলতো? হঠাৎ আসাটাই তো কারণ, এর জন্য আলাদা কোনো কারণ লাগবে? মানে কি বুঝলাম না। উফো, হঠাৎ আসাটাই কারণ। মানে কি বুঝাতে চাচ্ছিস আমি তো বুঝতে পারছি না। উফ, তুই না এখন কি এইসব নিয়ে মাথা ঘামাবি, নাকি আমাকে নিয়ে একটু আহ্লাদ করবি, একটু আপ্যায়ন করবি? সে কত দূর থেকে আমি এসেছি, আর জানিস জীবনে প্রথম আমি বাসে চড়ে এসেছি। তা এত কষ্ট করে আসার কি দরকার ছিল? তুই জানিস বাসে তো কাউকে বলে আসিনি, এর জন্য গাড়িও আনতে পারিনি, বাসে চড়ে এসেছি। কি হয়েছে শোন, বাসে উঠে যে বসলাম, প্রথমে আমার পাশে বসলো মোটা একটা লোক। হ্যাঁ, তোর মতো মোটা একটা লোক, গায়ে যে কি বিচ্ছিরি গন্ধ। তুই তাও ভালো, তোর গায়ে তেমন একটা গন্ধ নেই, অল্প স্বল্প। সেই লোকটা আমার পাশে বসলো। এখানে বসা যায়? উঠে গেলাম, গিয়ে আরেকটা সিটে বসলাম। এক মহিলা আসলো, বসে আছি। মহিলা একটু পরে বারবার আমার ঘাড়ের উপর ঘুমিয়ে যাচ্ছে। কেমনটা লাগে বোঝ? আচ্ছা কি বুঝবো? তো এত কষ্ট করে কেন আসতে গেলি সেটাই তো বুঝতে পারছি না। উফ মা, তোর মাথা আর আমার মুন্ডু, তুই বুঝবি না। কি বুঝবো না? বুঝিয়ে বললেই বুঝবো, বুঝিয়ে বল। আমি বললে তো। কি বললে? ওই যে যেটা জানতে চাচ্ছিস। কি জানতে চাচ্ছিস? উফ, তুই যদি আরেকটা প্রশ্ন করিস আমি কিন্তু পাগল হয়ে যাব। না না, পাগল হওয়ার দরকার নেই। এমনিতেই তুই আধা পাগল, আর এর চেয়ে বেশি পাগল হলে তোকে আর পরে বিয়ে দেওয়া যাবে না। আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার বিয়ে ঠিক হয়ে আছে। যাক আলহামদুলিল্লাহ, এতক্ষণে একটা ভালো খবর দিলি। কার সাথে এটাও জিজ্ঞেস করবি না? ফাহিম, তনিমাকে নিয়ে এদিকে আয় বাবা, চা নাস্তা খাবি। আর দেখ তো কলম কই। এত বড় বাড়ি, তাও লোন দেবে না? মা, বাড়ি দেখে তো লোন দেয় না। আর তাছাড়া এটা তো অনেক পুরনো বাড়ি, সব কাগজপত্রও ঠিক নেই। কিন্তু পুরনো হলে কি হবে, বাড়িটা তো সত্যি সত্যি আমাদেরই, তাই না? কিন্তু কম্পিউটার তো সত্য মিথ্যা যাচাই করে কাগজপত্র দিয়ে, মুখের কথা না। তাহলে এখন কি করবি? কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে, এত টেনশন করো না তো মা। আচ্ছা শোন, আমি বলি কি, তুই বল ভালো একটা চাকরি নে। হ্যাঁ, ব্যবসা ছেড়ে দে, দরকার নেই এগুলো করার। না মা, একবার যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি করব না, তখন আর চাকরি করবই না। আচ্ছা, রিনির কি অবস্থা? ও কি কথাবার্তা বলে কিছু? না, সকালবেলা দেখছিলাম খুব কাজ ছিল, এত জিজ্ঞেস করলাম কিছু বললো না। বলবে মা, খুব তাড়াতাড়ি কথা বলবে। ওমা, তুই কি করে জানলি তাড়াতাড়ি কথা বলবে? আমি জানলাম না, এটা আমার একটা আন্দাজ, মানে অনুমান করে বললাম। হ্যাঁ, তোর অনুমান যেন ঠিক হয়। কান্নাকার মেয়ে, আরে বাবা মাটির কি অবস্থা বল। রিনি চলে গেলে তোমার খুব মন খারাপ হবে, তাই না? একটু তো হবেই মা, তারপর আমি চাই ও যেখান থেকে এসছে সেখানে ফিরে যাক, নিজের জায়গায়। সবার মঙ্গলই তো চাই আমরা, তাই না? আমিও তাই চাই মা, সবাই ভালো থাকুক, সবাই। ভাইগনা, ও ভাইগনা, এই সুন্দর মায়াটা কে রে? কলম, বুবু, এইটা হচ্ছে ফাহিমের বন্ধু, ও ঢাকার থেকে আসছে। ওর নাম হচ্ছে তনিমা। আর তনিমা, এইটা হচ্ছে আমার ভাই, ওর নাম কলম। ওর কথা বলছে না ফাহিম তোমারে? হ্যাঁ আন্টি, ফাহিম বলেছে। কেমন আছেন মামা? ভাইগনা, মায়াটা কি সুন্দর করে আমার মামা ডাকলো, তাই না? মামা সুন্দর করে ডাকেনি, আসলে সুন্দর মানুষ তো, যা বলে তাই সুন্দর লাগে। কিন্তু তনিমা, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলছস। আসলে এটা হচ্ছে ডাকের গুণ, এটা মানুষের গুণ। একটা পচা মানুষ যদি জান বলেও ডাকে, ওটা কিন্তু ভালো লাগে না। ও সুন্দর মানুষ তো, ভালো মানুষ তো, তাই এত ভালো লাগলো।
এই ভাইগনা, ও তো একেবারে মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে রে। না না না, আমি লজ্জা পাইনি। এই যে আমার শার্টের কালারটা লাল, তো এটার রিফ্লেক্ট। না না, কই দেখি তো। তনিমা, তুই তো আসলেই লাল হয়ে গেছিস। কি রে, ঘটনা কি? আমার মনে হয় কি, ওই যে ওরে সুন্দর বললি না, ওইটা শুনে লজ্জা পাইছে। মামা আপনি বসেন না। না না, তুমি বসো। না না বাবা, ঠিক বসো, আমি একটু আসছি। তুই আমি আসতেছি, বসো না। আমাদের গ্যারাম তোমার কেমন লাগছে? অনেক সুন্দর। ভালো লাগতেছে তো? একেবারে ফ্রেশ। হ্যালো, হ্যালো, সালামালাইকুম নিমাপা, আমি ফাহিম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাহিম, বলো। এই তো আপা, একটা কাজে ফোন দিলাম। আপা, রিনি কেমন আছে? ফাহিম, সেটা দিয়ে তোমার কি দরকার বলো তো? এটা কেমন কথা আপা? একটা মানুষের খোঁজ নিবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু তোমার ব্যাপারটা আমার কাছে একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। তোমার এমন কি দরকার বলো তো? আপা, আমি রিনিকে ভালোবাসি, আর ভালোবাসার কারণে ওর খোঁজ নেওয়াটা স্বাভাবিক না? বৌমাকে তোমার কেমন মনে হলো? জি বাবা, ভালো। যেমন ফ্যামিলি তেমনই মেয়ে। বলছো ঠিকই, কিন্তু তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। মন খুলে বলে ফেলো। না বাবা, বেয়াদবি নেবেন না। বলছিলাম কি, আসিফ হয়তো এইভাবে বিয়ের জন্য তৈরি ছিল না। ওকে একটু সময় দিলে ভালো হতো। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়েছিল বাবা। তোমার মনের কথা কেউ জানতে চায়নি। আর আনোয়ার, দেখো, কিছু কিছু মানুষ থাকে যারা নিজের উদ্যোগে নতুন কিছু গ্রহণ করতে পারে না। দুঃখজনক হলেও সত্যি, আসিফ সেই ধরনেরই একজন লোক। ওকে সময় দেওয়া যেত, 1 মাস, 2 মাস, 6 মাস, কিন্তু তারপরও ওকে জোর করেই বিয়ে দিতে হতো। তোমরা চিন্তা করো না, রূপা খুব বুদ্ধিমতী মেয়ে, সে ঠিক ম্যানেজ করে নেবে। কিন্তু কালকেও আমার সাথে কেমন উল্টাপাল্টা কথা বলছিল, যা ও কখনো বলে না। সেটা তো খুব ভালো কথা, তার মানে বিয়ের প্রভাব পড়তে শুরু করেছে। কি বলো বৌমা? জি বাবা, কিন্তু সেই প্রভাবটা ভালো না খারাপ সেটা কে জানে। এখন খারাপ মনে হতে পারে, কিন্তু পরে ভালোই হবে। তোমরা চিন্তা করো না, রূপা খুব বুদ্ধিমতী মেয়ে, ও সব কিছু সামলে দেবে। বাবা, সামনে নেওয়া আর সুখী হওয়া, এ দুটোর মধ্যে থাক, এখন আর কথা বলতে ভালো লাগছে না। বিপ্লবকে বিপ্লবকে মানে? বিপ্লবকে মানে বিপ্লবকে, তুমি কি তাকে চেনো? আমি চিনি কিনা তার চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি বিপ্লবের কথা কি করে জানবে? রীতা বলেছে। রীতা কি বলেছে? বিপ্লব সম্পর্কে রীতা কি বলেছে? ও যা বলেছে তাতে মনে হয়েছে তুমি বিপ্লব। এখন জাহিদ, সত্যি করে বলো, তুমি কি বিপ্লব? রীতা তাই বলেছে? রীতা বলেছে যে আমি বিপ্লব? আরে বাবা, ও তো সরাসরি এত কিছু গুছিয়ে বলতে পারেনি, কিন্তু বারবার তোমাকে বিপ্লব বলে রেফার করছিল। তোমার ছবি দেখেও বলেছে এটা বিপ্লব। আচ্ছা, আমি যদি বিপ্লব হয়ে থাকি, তোমাকে আমি কেন বলবো এটা? এটা বলতে সমস্যা কোথায়? একটা মানুষের একাধিক নাম থাকতেই পারে। তোমার একটা নাম জাহিদ আর একটা নাম বিপ্লব হতেই পারে, সেটা তো লুকানোর কিছু নেই। আর যদি বিপ্লব হয়ে থাকে, সেটা তো তোমার আমাকে বলতে অসুবিধা নেই। তোমাকে দেখতে আসলে যতটা সিম্পল মনে হয়, তুমি আসলে ততটা সিম্পল না। অনেক প্যাচ আছে তোমার মধ্যে, না? এটা তুমি কি বললে? এটা তুমি কেন বললে? কেন বলবো না? তোমার সাথে আমার প্রেম বিয়ে মিলিয়ে প্রায় 2 বছরের মতো সম্পর্ক। এই 2 বছরে আমি তোমার রিলেটেড কোনো মানুষের সাথে পরিচিত হয়নি, না কোনো ফ্রেন্ড, না কোনো রিলেটিভ, নাথিং। তোমার নাকি এই দুনিয়াতে কেউই নেই। এটা কি সম্ভব? মানে জাহিদ, সিরিয়াসলি, ইজ দিস হিউম্যানলি পসিবল? একটা মানুষের জীবনে কেউই থাকবে না? ইজ ইট ইভেন পসিবল? তোমার কি আসলেই কেউ নেই? মানে তুমি কি
কোনো কারণে এখন আমার 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 অতীতের ভিতরে তুমি রহস্য করতে চেষ্টা করছো? রহস্য না খোঁজা তো কিছু নেই, তোমার অতীত তো চোখের সামনে চলে আসছে। এই যে রীতা, সে কি একটা রহস্য না? বাহ 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 বাহ, তুমি তো এক এক সময় এক এক কথা বলছো। কিরকম? এই যে সেদিন বললে যে রীতাকে আমি নিয়ে এসেছি তোমাকে জেলাস করবার জন্য, এখন তুমি বলছো যে ও আমার রহস্য। তাহলে তোমার কোনটা আমি সত্য মেনে নিব, একটু বলবে? সত্য তো মানামানির কিছু নেই, সত্য সত্যই, দিনের শেষে সেটা একটাই, এবং সময় মতো এটা সবার সামনে ঠিকই চলে আসবে। ওকে ওকে ওকে, তারপরটা বলো। ওয়েট এন্ড সি। আই উইল। ভেবেছিলাম আমি চলে যাবো, সে তো চলে গেল। তোমার পা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ভালো হয়নি। প্লাস্টার খুলে ফেলেছো দেখে ভেবো না যে তুমি পুরোপুরি রিকভার, তার মধ্যে যাচ্ছ আবার ড্রাইভ করে। আচ্ছা, আমি ড্রাইভারকে ফোন করি, বলি তোমাকে নামিয়ে দিয়ে কোনো দরকার নেই, এতদিন বেড রেস্টে ছিলাম, ড্রাইভ করতে পারিনি। আমি ছোটবেলা থেকে ড্রাইভ করে অভ্যস্ত। শোনো, আমার পা না থাকলে আমি ড্রাইভ করতে পারবো না। নিজেদের বিজনেস, 2-3টা দিন রেস্ট নিলে কি এমন ক্ষতি হতো? নিজেদের বিজনেস, সেখানেই তো সমস্যা। যখন খুশি তখন ছুটি নিতে পারি না, অনেক দায়িত্ব আমার। হ্যাঁ, তোমার তো খুব দায়িত্ব জ্ঞান। ছোটবেলা থেকে তো আমাকে তাই শেখানো হয়েছে। পরিবারের বড় ছেলে, অনেক দায়িত্ব, সব দায়িত্ব পালন করতে হবে আমার। জানি, কিন্তু তুমিও খুব ভালো করে জেনে রাখো, এখন থেকে শুধু তুমি এবারের বড় ছেলে না, আমার সামনে। তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? ছেড়ে যাচ্ছি মানে? আমি তো অফিসে যাচ্ছি। হ্যাঁ, তো অফিসে যাওয়ার কষ্ট হচ্ছে না? আমি কয়েক ঘন্টার জন্য অফিসে যাচ্ছি, তারপর তো আবার ফিরে বাসায় চলে আসবো। তুমি কয়েকটা ঘন্টা আমাকে দেখতে পাবে না। আমার তো এখনই কেমন যেন কষ্ট হচ্ছে, কিন্তু তোমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হবে কেন রূপা? আমি তো বললাম যে আমি ওকে রূপা। তোমার কি উচিত না আমাকে? দেরি হয়ে যাচ্ছে, আই শুড স্টার্ট। জি, বাসাটা আমার মায়ের নামেই। ব্যাংক তো আসলে অনেক ডিটেইলে কাগজপত্র চায়, অত কাগজপত্র তো আমাদের সাথে নেই। আর কাগজপত্রগুলো কোত্থেকে তুলতে হয় সেটাও আসলে আমি ঠিক জানি না। আর আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এটা তো আসলে অনেক সময়ের ব্যাপার। জি জি জি, ঠিক আছে, রাখছি। আচ্ছা, ওইসব ব্যাংক ট্যাঙ্ক না দেখে কেউ যদি ব্যক্তিগতভাবে টাকা দেয় সেটা দেখবি নাকি? ব্যাংক থেকে যদি ম্যানেজ করা না যায় তাহলে তো এভাবেই নিতে হবে, কিন্তু মা এটা আসলে সেফ না। সে তো বুঝলাম, কিন্তু ধর যদি পরিচিত কেউ হয়, জানাশোনা হয়, তাহলে ঠিক আছে না? ওটা দেখি, একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে। তুমি একটু দোয়া করো মা। দোয়া তো করি মা, তোর জন্য দোয়া করবো না তো কার জন্য করবো না? আমার দোয়া তো সবসময় তোর সাথে আছে। কি রিনি, তুমি কি কিছু বলবে? ও আচ্ছা, তুমি তো এখনো অফিসিয়ালি কথা বলো না, তো এই রহস্যের পর্দাটা উন্মোচন করবে কবে? আই এম সরি আপা, আমি আসলে আপনাদের উপরে বোঝা হয়ে আছে। রিনি, বাকশক্তি মানুষের অনেক বড় একটা অধিকার, স্বাধীনতা।
এরকম ফিসফিস করে কথা না বলে যেদিন গলা উঁচিয়ে কথা বলতে পারবে সেদিনই কথা বলতে এসো প্লিজ, তার আগে না। দেখো রিনি, মা বাসায় আছে, আমি চাই না যে তোমার মিথ্যাচার দেখে আমার মা কষ্ট পাক, তাই আমি কিছু বলছি না। কিন্তু মেয়ে, তাড়াতাড়ি নিজেকে সামলে নাও, তোমার জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি নিজে থেকে তোমাকে কিছুই বলবো না। সমস্যা নিজেই তোমার সামনে আসবে খুব তাড়াতাড়ি। আমার নিজেরও একবার এরকম হয়েছিল, আমিও বুঝতে পারিনি। আমি বোঝার আগেই আসিফ বুঝে গিয়েছিল। আসিফ না থাকলে যে 50 মিনিটস হয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণে অফিসে পৌঁছে গেছে। নর্মালি 30 মিনিটস লাগার কথা, জ্যাম ধরলে আরো 30 মিনিটস। তাহলে এখন পর্যন্ত ফোন করছে না কেন? রাস্তা থেকেও তো করতে পারে। আচ্ছা, আমি একটা ফোন করব নাকি আরেকটু ওয়েট করব? ও কি চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? That's really so sweet. I love you. I love you, my baby. I really love you. I love you too. মা, কেমন আছিস? হ্যালো, মর্নিং। তুমি এসেছো, আমি আরো ভাবলাম যে ও মানে আসিফ, তাই না? তো ও তো অফিসে যাওয়ার কথা, আমি তো সেটা ভেবে এখানে আসলো। তো কি হয়েছে, অফিসে গিয়েছে, ভালো কথা। তো নতুন বউকে রেখে অফিসে গিয়েছে, মাঝপথে বউর কথা মনে পড়বে, তারপরে আবার চলে এসে একটুখানি দেখে যাবে, এটা তো খুব স্বাভাবিক। কত রোমান্টিক হতো না ব্যাপারটা, বলো? রোম্যান্টিক, অফকোর্স রোম্যান্টিক, কিন্তু মা প্র্যাকটিক্যাল আর রিয়ালিটির মধ্যে একটু তফাৎ আছে না? মানে যেটা ভাবা হয় সেটা তো বাস্তবে নাও হতে পারে, তাই না? মা, আমি বুঝতে পেরেছি, তুমি আবার অনেক উল্টাপাল্টা কথা শুরু করবে না তো। বসো 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 বসো, আরাম করে বসো। মা, আমার সব উল্টাপাল্টা কথা না, আমি যা বলছি সেটা না অনেক অনেক বাস্তব। মানে তোমরা তো বিয়ের আগে একজন আরেকজনকে জানতে না, আই মিন লাভ ম্যারেজ তো ছিল না, কাছেই একজন আরেকজনকে জানতে, বুঝতে, চিনতে, ভালো লাগতে, ভালোবাসতে একটু সময় দরকার না? আর আমি যতটুকু বুঝেছি আসিফ একটু ঠান্ডা টাইপের প্র্যাকটিক্যাল ছেলে, ওর জন্য না হুটহাট করে তোমার মতো ফিলিংস দেখানো অত ইজি হবে না। কেন পারবে না? আমি তো ঠিকই পারি। সেই জন্যই তো মা আমার টাইম দিতে হবে, ওকে একটু একটু করে চেঞ্জ করতে হবে। এই হুটহাট করে বললে না, জানি না। মা, তুমি কি আরো অনেক কিছু বলবে? লেকচার শেষ হয়েছে? মা আমার, রাগ করো কেন? আমি নিজে কিছু বলার চেয়ে না তুমি নিজে যেটা বুঝে করবে সেটা হচ্ছে বেস্ট। আরেকটা কথা কি জানো, যে কোনো কিছুর ব্যাপারে, এমনকি সম্পর্কের ব্যাপারেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য। এটা যে কি দরকার। আমি আমি বুঝতে পেরেছি, আমি খুব বুঝতে পেরেছি। তুমি এখন একটু আরাম করে বসো, আমি আসছি। নড়বে না কিন্তু, এখানেই বসে থাকবে। রূপা, আবার শরবত বানাচ্ছ কার জন্য? মা, এটা আপনার জন্য না, ডোন্ট ওয়ারি, এটাতে বেশি মিষ্টি দেয়া, সো আপনার জন্য না, অন্য কারো জন্য। হোয়াট? আমার চলে যেতে হবে এখান থেকে? অবশ্যই চলে যেতে হবে, এটা আমার জীবন মা, আমার শ্বশুর বাড়ি,
আর আসিফ আমার স্বামী। আমি ওকে আমার মতন করে ভালোবাসবো। তুমি এখানে থাকবে, এটা সেটা বলবে, তাতে করে আমার বিরক্ত লাগবে। তার চেয়ে ভালো মা তুমি চলে যাও। তুমি মা আজকেই আমার শ্বশুর শাশুড়িকে আর স্পেশালি আমার দাদা শ্বশুরকে কনভিন্স করবে যে তোমার কাজ আছে, তুমি চলে যাচ্ছ লন্ডন। ওকে? মা 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 এরকম এই যে চিনি পানি সবাই খাও খাও খাও। আমি জানি তো তোমার সুগার লেভেল লো হয়ে গেছে। খাও 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 কথা বলো না মা। কি করছিলে? তোমার শরীর খারাপ করেনি তো আবার, নাকি ঘুমিয়ে পড়েছিলে? কি আশ্চর্য, অফিসে কি মানুষ ঘুমাতে আসে নাকি? ঘুমাবো কেন? তাহলে কি করছিলে? একটা মিটিং শেষ করে অফিসের দিকে যাচ্ছি। কতদিন আসিনি, কত কাজ জমে গেছে না। ও কাজ, আমি আরো ভাবলাম তোমার শরীর খারাপ হয়েছে কিনা। কি আশ্চর্য, শরীর খারাপ কেন করবে? তাহলে তুমি আমাকে এতক্ষণে ফোন করোনি কেন? জানো তুমি যে গিয়েছো তার 4 ঘন্টা 35 মিনিট হয়ে গিয়েছে। তুমি এই এতক্ষণে আমাকে একটা ফোন করোনি, একটা টেক্সটও করোনি। 4.5 ঘন্টায় ফোন কেন করব? কি আশ্চর্য, নতুন বউকে রেখে অফিসে গিয়েছো, ঘন্টায় ঘন্টায় ফোন করবে না, টেক্সট করবে না? তুমি জানো আমি তোমাকে কি পরিমাণ মিস করছি। তুমি মিস করেছো, তুমি ফোন দিতে, তুমি টেক্সট করতে, তুমি তো করোনি। ও এই জন্য। ওরে সোনা, আমি তো আরো ভাবলাম তুমি কেন ফোন করছো না, আর এইদিকে তুমি রাগ করে বসে আছো তাই না, যে আমি কেন তোমাকে ফোন করিনি। না না, রাগ করবো কেন? না না, তুমি অবশ্যই আমার সঙ্গে রাগ করবে। তুমি বাসায় এসে আমার সঙ্গে রাগ করে থাকবে, কথা বলবে না, আমার হাতে খাবে না। রাগ না, অভিমান, অভিমান করে থাকবে। আর আমি তোমার সেই অভিমান ভাঙাবো। বিয়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম অভিমান পর্ব। কি মজা তাই না? না না, আমি আসলে রাগ হইনি। রাগ তো হবারই কথা। তুমি এই অসুস্থ শরীর নিয়ে অফিসে গিয়েছো, আর আমি 4 ঘন্টা 35 মিনিট পর তোমাকে ফোন করলাম। তুমি অবশ্যই আমার সঙ্গে রাগ হয়ে থাকবে। আচ্ছা বাবু শোনো না, আমি কি এখন অফিসে আসবো তোমাকে দেখতে? শোনো রূপা, আমি এখন ড্রাইভ করছি, আর ড্রাইভিং এর সময় এত কথা বলা উচিত না ফোনে। তুমি রাখো, আমি 2-3 ঘন্টার মধ্যে অফিস শেষ করে বাসায় আসছি, তারপর কথা হবে। রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে বাই। তার মানে মেয়েটা মানে রিনি ও কথা বলেছে? আচ্ছা ও কে, কোথা থেকে এসেছে, বা এভাবে কেনই বা এসেছে, আর ওর কি আগের সব কথা মনে আছে? মানে ওকে 1 মিনিট, গো স্লো, আস্তে আস্তে। হ্যাঁ কথা বলেছে, মানে সম্ভবত নিমাপার ট্র্যাপে পড়ে কথা বলে ফেলেছে আর কি। তার মানে কথা বলতে পারতই, বলেনি। বাহ, ভেরি স্মার্ট, বুঝে ফেলেছে। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। এমন কোনো প্রশ্ন করো না যার উত্তর আমি দিতে পারবো না। বুঝেছি, তুমি করে যখন কথা বলা শুরু করেছো তার মানে তোমার সবগুলো ডোর এখন ক্লোজড। জিজ্ঞেস করবো না যে বাবা বা দাদা যান তোমার সাথে এত মিসবিহেভ করে কেন, আর তুমি বা এগুলো মুখ বন্ধ করে সহ্য করে নাও, ওরকম কিছু জিজ্ঞেস করবো। তাহলে কে জিজ্ঞেস করবে? আচ্ছা মা, রিনি মেয়েটা যখন আমার বাইকে অ্যাক্সিডেন্ট করলো, ওর রেসপন্সিবিলিটিস আমার উপর চলে আসলো, আমি তোমার কাছে হেল্প চাইলাম। বাসায় আনতে পারবো না দেখে তুমি আইডিয়া দিলে যে নিমা আপার বাসায় নিয়ে যেতে। এই যে নিমা আপার বাসায় নিয়ে যাওয়ার আইডিয়াটা তোমার কি মনে হয় অদ্ভুত না? অদ্ভুত তো অবশ্যই। মেয়েটাকে আমাদের বাসা থেকে অপমানিত করে বের করে দিলাম, এরকম একটা বিপদের সময়
আসিফ ওর হাতটা পর্যন্ত ধরলো না, পাশেও দাঁড়ালো না। অথচ আমাদের এই বিপদের সময় আমরা মেয়েটার কাছে হেল্প চাইছি। কি করব বল, আর তো কোনো উপায় দেখছি না। ছিল মা, ছিল। কি উপায় ছিল? তুমি ইচ্ছে করলে তোমার অত বড় বাড়িতে একটা নার্স সহ রেখে দিতে পারতে। বাসাটা তো খালিই পড়ে থাকে। কোন বাসা? আব্বার বাসা? নানা জানার পর সব সম্পত্তির মালিক এখন তুমি একাই। ইনফ্যাক্ট নানা জানের একমাত্র সন্তান তুমি। আমি কোনোদিন ওই বাড়িতে গেছি? তার টাকা ব্যবহার করেছি? কেন করনি? জানি যে তুমি উত্তর দেবে না। তাহলে কেন প্রশ্ন করো? মা, কি হয়েছিল? কি এমন হয়েছিল বলো প্লিজ। দেখো, আমার বাবার দেয়া অনেক টাকা আছে জমানো। তুমি যদি চাও সেই টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি। সে টাকা দিয়ে বিজনেস, কোনো কাজ, যা খুশি তাই তুমি করতে পারো। চাও? টাকাটা তুমি চাও বলো? মা, মা, তোমার কষ্টের উত্তরাধিকার যদি হতে না পারি, তোমার তোমার কষ্টের ভাগ যদি নিতে না পারি, ওই টাকা দিয়ে আমি কি করব? ওই টাকা আমার চাই না। জাহিদ, জাহিদ, আরে কোথায় যাও? ওমা, জাহিদ এখন বাইরে? তুই রিতাকে কার কাছে রেখে এসছে? আশ্চর্য, মেয়েটাকে একা বাসায় রেখে ঘুরে বেড়াচ্ছে। যাকে, তাতে আমার কি? না, যদি তোর কিছু হয়, আমার বাসায় আছে, তখন তো আমারই বিপদ হবে। আই শুড গো। রিক্সা! মা, তার মানে তুমি এটা জানতে যে রিনি কথা বলতে পারে? বুঝতে পারছি, শুধু আমি জানতাম না যে ও কথা বলতে পারে। তা এরকম আর কি কি কথা আছে যেগুলো আমি জানি না কিন্তু তুমি জানো? রায়হান, যাও তো, দুটো ডাব নিয়ে আসো। আপনার ডাব কার জন্য? রুগী তো নাই। রুগী নাই মানে? হ্যাঁ, রুগী নাই তো। কোথায় গেছে? জাজ সাহেব নিয়ে গেছে। খুব অসুস্থ, মনে হলো আস্তে আস্তে হাইটে হাইটে যাচ্ছিল। খুব অসুস্থ হলে বাসা থেকে বের করে নিয়ে গেল কোথায়? তা তো আমি বলতে পারবো না। তুমি কি করে বলতে পারবে? তোমার তো জানার কথা না। আচ্ছা যাও, ডাব নিয়ে আসো, আমিই খাবো। আপনার দুইটা না একটা? একটা নিয়ে আসবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, এভাবে করে অসুস্থ মেয়েটাকে নিয়ে বের হয়ে গেল। জাহিদ, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? ভাল লাগছে না সবার।
রিনি আসা কদিন পর থেকে আমি জানি যে কথা বলতে পারে। তুমি জানো মানে? ও তোমাকে বলেছে নাকি তুমি নিজে থেকে বুঝতে পেরেছো? না না, ও নিজেই বলেছে। তখন তো শরীরটা খুব খারাপ ছিল, আমি সবসময় এটা ওটা খাওয়াতাম আর সবসময় সাহস দিতাম, তুমি সাহস রাখো, আমরা আছি তোমার পাশে। সবসময় এসব ভালো মন্দ কথা বলতে বলতে আমার মনে হয় ওর বোধ হয় হঠাৎ অনুশোচনা হলো, আমার হাতটা জড়িয়ে ধরে না ঝরঝর কেঁদে দিল আর বারবার মাপ চাইলো এতদিন কথা না বলার জন্য। তো এতদিন কথা বলেনি কেন? আমি এই ব্যাপারে ওকে কিছু জিজ্ঞেস করিনি, নিশ্চয় কোনো কারণ আছে, সময় হলে ও বলবে। এতদিন পরে মানে এখন নিশ্চয়ই সময় হয়েছে। দাঁড়াও আমি জিজ্ঞেস করি। রিনি, রিনি! এই না না থাক, জোর করার দরকার নেই, সময় হলো নিজেই বলবে। মা, একটা মেয়ে মিথ্যেভাবে বোবা সেজে আমাদের বাসায় থাকছে, আবার তোমাকে বলছে সেটা আমার কাছে লুকোতে। কয়েকদিন আগে মেয়েটা আমার কাছে ধরা পড়েছে, তখনও সে বলেনি যে তুমি জানো ও কথা বলতে পারে। আর তুই তো কদিন আগে জেনেছিস, তুই আমাকে বলিসনি তো। মা, তুমিও তো বলনি। আর মা, বিষয়টা তুমি বা আমি না, বিষয়টা হচ্ছে মেয়েটা। কে জানে কি মতলব নিয়ে আমাদের বাসায় এসেছে, কি ক্ষতি করবে। না না, ও ওরকম মেয়ে নয়। কিভাবে তুমি জানলে? মানে মানুষকে চেনার মতো অতটুকু চোখ তো আমার আছে। মা, তুমি ভালোই বলেছ, মানুষকে চেনার চোখ তোমার আছে। তোমার? আমি জানি এখন তুই কি বলবি। বলবোই তো। এতই যদি মানুষ চেনো তাহলে চৌধুরী সাহেবকে কেন চেনোনি? তোর কি মনে হয় যেমন ওকে চিনি নেই? যদি চিনেই থাকতে তাহলে এত বড় ধোকা তোমাকে কিভাবে দিল? না না, চৌধুরী সাহেব আমাকে ধোকা তো দেননি, যেটা সত্যি সেটাই উনি বলেছেন। মা, আমি সত্যি অবাক হয়ে গেলাম। কি অদ্ভুত তোমার ভালোবাসা। এতদিন আমি জানতাম মানুষ মিথ্যাকে সত্য দিয়ে মুড়িয়ে রাখে, আর আজকে দেখছি তুমি সত্যকে মিথ্যা দিয়ে সাজিয়ে রেখেছো। হ্যাঁ, এই জায়গায় তোর আর আমার অনেক মিল। মিল? তুই তোর মনকে জিজ্ঞেস কর, আসিফ আর তোর সম্পর্ক এখন কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা। মা, পুরোটাই মিথ্যা। ও এখন আরেকজনের হাজব্যান্ড। তাহলে আমার মেয়ে রাত ভর জেগে থাকে কেন? যে মেয়ের মুখে কোনোদিন হাসি ছাড়া দেখিনি, তার চোখে পানি আসে কেন? সে কষ্ট পায় কেন? কি অবস্থা মা, তুমি আবার আমাকে রাত জাগতে দেখলে কবে? আমি এখন বড় হয়েছি, ইউ শুড রেসপেক্ট মাই প্রাইভেসি। আর মা, রিনির টপিকে কথা বলতে বলতে এসব কি? রিনি, আই রিনি, আমি কিন্তু জানি যে তুমি দরজার পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছো। আসো, বেরিয়ে এসো। শোনো রেনি, তুমি মার কাছে সত্য লুকোওনি, মানে মাকে ঠকাওনি। এতে আমি খুশি হয়েছি। যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। শোনো, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে তুমি সব ঘটনা আমাদের দুজনকে বলবে, আর যদি কোনো হেল্প লাগে আমি তোমাকে করব। তোমার রিনি নামটা তো আমি দিয়েছিলাম, তোমাকে তো আমরা এই নামেই ডাকি, কিন্তু তোমার আসল নামটা কি? আমার আসল নাম লতা, আর আপনারা যেহেতু আমাকে রিনি বলেই ডাকছেন, আমি আসলে আপনাদের কাছে সত্যি রিনি হয়ে থাকলাম, আর আপনারা আমাকে আদর করে রিনি বলেই ডাকতে পারেন। শোনো, আমি কিন্তু তোমার ডিনারটা রুমে নিয়ে এসেছি। আমি জানি তুমি যথেষ্ট পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছো। মা অবশ্য বলেছিল যে তুমি নাকি সবার সঙ্গেই ডিনার করতে চাও, বাট আমি মা ঘুমিয়ে পড়েছে নাকি দেখি।
তার মানে ও সকালে তাড়াহুড়ো করে অফিসে যাবে, টায়ার্ড হয়ে রাতে বাসায় ফিরবে, ফিরেই ঘুম। আর আমি সারাদিন সারা রাত একা। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আমি আছি কোথাও না কোথাও, তো এই পৃথিবীতে আমি আছি। কোথায় আছো সেটা জানতে চাচ্ছি। কেন? বিকজ আই নিড টু টক। এত রাতে? এমন কোনো রাত হয়নি যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আর এনিওয়ে, ইটস ইম্পর্ট্যান্ট। ওকে ফাইন, ওয়েট করো, সকাল হোক তারপর কথা বলবো। তুমি কি তোমার ফ্ল্যাটে? জি। ফাইন, আমি আসছি, দরজা খোলো। দরজা তো খুলবই, কিন্তু আমি জানি তুমি ভেতরে আসবে না। কেন? আবার কাউকে নিয়ে এসছো? রীতার কোনো কবিতা? না না না, আজ কাউকে আনিনি, একাই আছি। তাহলে প্রবলেমটা কি জাহিদ? আমি আসছি, দরজা খোলো। ওকে, তুমি যদি ইনসিস্ট করো তাহলে অবশ্যই খুলবো। তবে বলে নিচ্ছি, আমি কিন্তু শুয়ে পড়েছি। সো হোয়াট? বিছানা থেকে নেমে হেঁটে দরজা পর্যন্ত এসে দরজাটা খোলো। ওকে, বাট তুমি তো জানো আমি কিভাবে ঘুমাই, আমার ঘুমের ড্রেসটা কি। আরে ঘুম। ঠিক আছে, এত ইনসিস্ট করছো, আসো, লেটস টক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি কালকে কথা বলবো। কিন্তু তুমি যে বললে খুব ইম্পর্টেন্ট, এখনই কথা বলা দরকার। অসুবিধা নেই, কালকে বললেও হবে। উফ, এক একবার এক এক রকমের কথা কেন বলো? আচ্ছা, তুমি যদি বলো তাহলে কিন্তু আমিও চলে আসতে পারি, দরজা খোলো। না 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 না, তুমি শুয়ে থাকো, আসা লাগবে না। গুড নাইট। বিজয় খুব কাছে, খুব কাছে বিজয়। চা? সকালে তো আমি এক কাপ চা খেয়েছি, আবার চা কেন? একবার খেয়েছেন আবার খাবেন, এটা হচ্ছে আপনার বোনাস চা। নিন, মজা করে খান। এটা আমার নিয়ম না, আমি শুধু সকালে এক কাপ চা খাই। এটা আপনার নিয়ম না মানলাম, কিন্তু সব নিয়ম মানতে হয় না, নিয়মটা ভাঙতে হবে দাদাজান। এত বেশি নিয়ম মানা ভালো না। নিয়ম মানা ভালো না তোমাকে কে বলেছে? অত বেশি নিয়ম মানতে নেই, বিশেষ করে ওসব নিয়ম যেসব নিয়ম মানলে মানুষের ক্ষতি হয়। রূপা, যাও গিয়ে রেস্ট নাও, রাতে তোমার ভালো ঘুম হয়নি মনে হচ্ছে। আশ্চর্য, আমার যে রাতে ঘুম হয়নি এটা আপনি কেমন করে বুঝলেন দাদাজান? আমি কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, কারণ রাতে আমি একটা ডিসিশন নিয়েছি, আর ডিসিশনটা হচ্ছে আমি এখন কোনো কিছু শুনতে চাই না, যাও চাটা নিয়ে যাও, রেস্ট নাও। ঠিক আছে, চা খাবেন না এই নিয়মটা ঠিক থাকলো, কিন্তু আমি কি ডিসিশন নিলাম সেটা তো আপনি জানতে চাইলেন না। আমি কিন্তু নিয়ম ভাঙবো, পরে যখন ভাঙবো তখন দেখবেন। রূপা, তুমি এটা কি কাজ করলে? সুলেমান কাকা বললো অসময় বাবার জন্য তুমি চা নিয়ে এসেছো। বাবা তো অসময় এসব পছন্দ করে না। চিল মা, চায়ের কাপে ঝড় ওঠা আগেও শুনেছি, কিন্তু এবার চায়ের জন্য যে ঝড় হলো সেটা নিজের চোখে দেখলাম। এসব তুমি কি বলছো রূপা? কিছুই বলছি না,
শুধু বলতে চাই এখন কিন্তু দাদাজানের সামনে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? শুধু শুধু বকা খাবেন, অসময়ে চা চলবে না, কিন্তু অসময়ে কিন্তু বকা ঠিকই চলবে। তুমি যাও তো রূপা, যাও যাও। বাবা মানে রূপা হঠাৎ অসময়ে মাফ করে দেবেন বাবা, আর কখনো হবে না। নতুন মানুষ, ভুল হতেই পারে। যাও, একটু খেয়াল রেখো। আর শোনো, সোলেমানকে পাঠিয়ে দাও, আমি একটু হাঁটবো। আর শোনো, আমার একটু পোলাও খেতে ইচ্ছে করছে, পারলে রেঁধে দিও। দেখো সাবধান, ব্যথা পাবে। রিতা কোথায়? তোমার বাসায় ছিল, তোমার বলা উচিত রিতা কোথায়। ও মাই গড, তুমি কি রিতাকে কোনো কারণে বের করে দিয়েছো? না 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 না, তুমি বের করে দাওনি, তুমি ওকে খুন করেছো নাকি ওকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছো? কোনটা? মেলোড্রামা বন্ধ করো। ঠিক আছে, কেন ড্রামাটা ভালো হয়নি? রিতা কোথায়? রিতা মানে কি? চলে গেছে। চলে গেছে না তুমি ওকে নিয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে গেছি, ওকে নিয়ে আমি চলে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। জানতাম। অসুস্থ মেয়েটাকে কোথায় নিয়ে গেছো জাহিদ? ও ঠিকানা চলে গেছে। মেয়েটাকে? মেয়েটাকে মানে? রিতা। তোমার সাথে তার কি সম্পর্ক? আমার সাথে তোমার কি সম্পর্ক? ওহো জাহিদ, দিস ইজ নট অ্যাবাউট ইউ অ্যান্ড মি, ইটস অ্যাবাউট ইউ অ্যান্ড হার। না, বাট মেয়েটা, আরে বাবা, ও এসেছিল একটা প্রয়োজনে, হেল্প করেছে, হেল্প করে চলে গেছে, ব্যাস। জাহিদ, সব কিছু না এত সহজে শেষ হয় না। আরে কে বলে? তুমি বলছো এই কথা? কেন আমাদের আমাদের এই যে লাইফটা তোমার একজনের ডিসিশনের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, হয়নি? আর তুমি কথা বলছো? ও স্টপ ইট জাহিদ, ডোন্ট মেক ইট অ্যাবাউট ইউ অ্যান্ড মি। সব কিছুর মধ্যে আমাদের কনজুগাল লাইফ ঢুকাচ্ছ কেন? ওই মেয়েটা তোমার কি হয়? ও তোমাকে বিপ্লব বলে ডাকছিল কেন সেটা বলো। মেবি। মেবি হোয়াট? মানে কি সবের তাকিয়ে আছো কেন এরকম? দেখছি। কি? তোমার আজ অফিস নেই, বাসায় বসে আছো। তুমিও তো বাসায় বসে আছো। কারণ আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। সোলেমান কাকা, সোলেমান কাকা, সোলেমান কাকা। এই রূপা, মা, তুমি আবার শরবত বানাচ্ছ কার জন্য? এবার তো মা আমি পুরো ফ্যামিলির জন্যই শরবত বানাচ্ছি, কারণ এখন আমি সবাইকে যেই কথাটা বলবো সেটা শুনে বাসার সবারই সুগার লেভেল লো হয়ে যাবে। মানে কি? কি বলবে? আর ছাদে তুমি বাবাকে কি বলতে গিয়েছিলে? বলবো বলবো মা, একটু ধৈর্য ধরে সব জানতে পারবেন। কিন্তু মা, তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি সোলাইমান কাকাকে কাকা বলে ডাকেন কেন? আসিফরাও কাকা বলে ডাকছে, আপনিও কাকা বলছেন, আপনার তো তাকে নাম ধরে ডাকার কথা, তাই না? হ্যাঁ, ওই যে শুরু থেকে ডাকছি তো, আর খেয়াল করিনি। মা, এটাই হচ্ছে আপনার সমস্যা, আপনি চারিদিকের কোনো খোঁজ খবর রাখেন না, কোথায় কি হচ্ছে কি হচ্ছে না, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনোটাই না। আপনাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে আপনি সেটাই শিখছেন। এইভাবে তো মা চলতে পারে না, একটা পরিবর্তনের ঝড় হওয়া উচিত, এমন ঝড় হওয়া উচিত মা যে এই ঝড়ে সব কিছু শান্ত হয়ে যাবে, তবে সেটা ঝড়ের পরে। কি বলছো তুমি এসব রূপা? সত্যি আমার আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। না, ভয় পাওয়া ভালো, কিছু কিছু ভয় পাওয়া কিন্তু খারাপ না।
ধরেন তো মা, এই শরবতটা নেন। ধরেন ধরেন ধরেন। রূপা এসব কি পাগলামি করছো, আমার ভালো লাগছে না। মা শুনেন না, আপনাকে আমি এখন যে কথাটা বলবো, কথাটা শোনার সঙ্গে সঙ্গে। গ্লাসটা তুমি ধরো, আমি ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, যে কথাটা বলবো সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একদম ঢক ঢক করে শরবতটা খেয়ে ফেলবেন। 1 সেকেন্ডও দেরি করা যাবে না, বুঝতে পেরেছেন? কি বলবে তুমি? মা এখন যেটা বলছি মন দিয়ে শুনবেন। এই যে আপনি দাদাজানের সাথে বাড়ি তো দেখলেন, কাগজপত্রও দেখলেন, ডকুমেন্টস যা আছে তাতে হবে তো? ব্যাংক সম্ভবত আপনাদেরকে না করেছে, তাই না? জি, আসলে ব্যাংকের আরও কিছু পেপারস দরকার, আর সেগুলো অ্যারেঞ্জ করতে মোটামুটি অনেক সময় দরকার। আমাদের আসলে টাকাটা একটু আর্জেন্ট লাগবে। জিজ্ঞেস করতে পারি টাকাটা দিয়ে আপনি কি করবেন? মানে যেহেতু আমরা ফিনান্স করব, রিটার্নটা যেন সঠিক সময়ে পাই। না না, অবশ্যই জিজ্ঞেস করবেন, এটা তো আপনাদের বিজনেস। আমি আসলে একটা বিজনেস শুরু করার প্ল্যান করছি, ফ্লাওয়ার শপ, লাইক গিফট আইটেম নিয়ে। গুড, এসবের তো এখন ডিমান্ড আছে। আমাদের ফাইন্যান্সিং কোম্পানিটা তো আসলে খুব বড় না এবং নতুন। আমরা খুব শর্ট টার্মের জন্য লোন দিয়ে থাকি। আপনাদের বাড়িটা আমাদের কাছে মর্গেজ থাকবে, এই জন্য কিছু ফর্মালিটিস, পেপার সাইন করতে হবে আপনাদেরকে, আর আপনাদের বাড়ির কাগজপত্র আমাদের কাছে থাকবে। শিওর, কিন্তু প্লিজ একটু ট্রাই করবেন, মানে আমাকে আসলে যতটা বেশি টাকা দেয়া যায়। ঠিক আছে, আমি বসদের সাথে কথা বলে 2 দিনের মধ্যে সব ফাইনাল করছি। মা, এখানে মনে হচ্ছে লোনটা হয়ে যাবে। উফ, আমি আমার ব্যবসাটা খুব ভালোভাবে শুরু করতে পারবো। সব কিছু ভালো ভালো হয়ে গেলেই ভালো, কিন্তু আমরা এই বাড়িতে থাকতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, থাকতে তো পারবোই। 5 বছরের জন্য টাকা নিব, ইন্টারেস্ট সহ 5 বছরের ভেতরে টাকা রিটার্ন করে দিলে বাড়ি আমাদের, তখন আবার যা ইচ্ছা করতে পারবো। আচ্ছা, একটা কথা কিন্তু খেয়াল রাখিস, আর যাই হোক এ বাড়ি কিন্তু কিছুতেই বিক্রি হবে না, ঠিক আছে? জানি তো, তোমার চৌধুরী সাহেবের উপহার, এই বাড়িকে আর হাতছাড়া করবে? করবে না তো। মা আমার মনে হয় এতক্ষণে আপনি অফিসে বাবাকে আর আসিফকে ফোন দিয়ে বাসায় আসতে বলেছেন। একটু পরে বোধহয় চলেও আসবে। বলবো না তো কি করব? বাবা যদি জানতে পারে কি হবে, বুঝতে পারছো? ও মা, দাদাজানকে তো জানতেই হবে, উনি হচ্ছেন এই বাড়ির হিটলার। ভাবে, তুমি কি এইমাত্র দাদাজানকে হিটলার বললে? তুমি বোধহয় খুশি হয়েছো। অবশ্যই। দেখেছো মা, দেখেছো দেখেছো আমার আমার ভাবিটা যেমন কিউট তেমনই বুদ্ধি। অল্প দিনেই বুঝে গেছে আমার দাদাজান কেমন। আমার তো কথা হচ্ছে, আমার মাথায় কথাটা আসেনি কেন, হিটলার। ওয়াও, একদম পারফেক্ট ফর হিম। আমার চুপ করো, বাবা শুনে ফেলবে। আমার ধারণা এতক্ষণে শুনেও ফেলবে। কি হয়েছে? হোয়াট ইজ গোয়িং অন? কি হয়েছে রূপা? বলছি আস্তে আস্তে সবই জানতে পারবে, কিন্তু আমার মনে হয় দাদাজান অন হিজ ওয়ে। উনি আসুক, তারপরে সবাইকে একবারে বলি। আচ্ছা, আমি কিন্তু মাকে বলেছিলাম, মা আপনি বলে দেন না। তোমার কথা তুমি বলো। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং। ভাবি তুমি বলো। আমার এসব কি হচ্ছে? না মানে সিচুয়েশনটা আরেকটু কালারফুল, ভাইব্রেন্ট, মোর ইন্টারেস্টিং করার এক ধরনের অপপ্রয়াসই বলতে পারো। আমান, সরি ভাইয়া,
আই এম সো সরি, বাসার অবস্থাটা এত বেশি ম্যারম্যার হয়ে গেছে ইদানিং যে এই একটু না হলে তো হয় না। তাছাড়া ওই যে নিমাপা আসার পর থেকে তো আর তেমন। নিমাপাকে আছে একজন, নোবডি আছে, মানে সামবডি হতে পারতো, হয়নি, তাই তো। ওকে, আমি আরো ভেবেছিলাম। ওই তো দাদা চলে এসেছেন। কি ব্যাপার আসিফ, আনোয়ার, তোমরা এই সময় বাসায়? কি হচ্ছে এখানে? কিছু হয়নি দাদাজান, বসেন। তবে কাল থেকে হবে। আপনারা সবাই বসেন না, আমি বলছি। কি হবে? বসুন। আমি ঠিক করেছি কাল থেকে আমি আসিফের সঙ্গে বিজনেস জয়েন করব। মানে অফিসে যাব, আমরা একসঙ্গে অফিসে যাব, অফিস থেকে ফিরবো। অফিস রুমটাও আমাদের একই থাকবে, একটা রুমের ভেতর 2টা টেবিল। গুড আইডিয়া না? তুমি সত্যি বিজনেস জয়েন করবে? দাদাজান, ইটস এ গ্রেট আইডিয়া। রং আইডিয়া। কেন রং আইডিয়া কেন? এ বাড়ির মেয়েরা বাইরে কাজ করে না, তাদের করতে হয় না। এ বাড়ির ছেলেরা সক্ষম এবং সফল, সব কিছু তারা ম্যানেজ করতে পারে। দাদাজান, আপনার শেষের কথাটা ঠিক, কিন্তু প্রথম 2টা কথায় ভুল আছে। তাই নাকি? কি ভুল ভাবে শুনি একটু? আমার ইউ নিড টু স্টপ। সরি ভাইয়া, আই এম সো সরি, ইটস টু ইন্টারেস্টিং। প্লিজ। আমি কি ভুল বলেছি শুনি? প্রথমত, এই বাড়ির মেয়ে আশা, সে কিন্তু চাকরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি তো এই বাড়ির মেয়েই না, আমি হচ্ছে এই বাড়ির বউ, মানে পুত্রবধূ। কাজেই এই নিয়মটা আমার জন্য একেবারেই প্রযোজ্য না। ঠিক বলেছি না আমার? একদম ঠিক, পারফেক্ট। যাই, তাহলে তো কালকে আমার অফিস, আমি একটু রেডি হই। আমার অনেক রকম প্রিপারেশন আছে, কি পরবো না পরবো অনেক। বসো বসো, আমার কথা এখনো শেষ হয়নি। Are you okay? Yeah, I'm fine, thank you. Excuse me, বিপ্লব। আপনি বিপ্লব, রাইট? জি, আপনি? আপনি আমাকে চিনবেন না, বাট থ্যাঙ্কস ফর হেল্পিং। ইটস ওকে। আর আপনি আমার নাম কিভাবে জানলেন? শুধু নামই জানি, আর অন্য কোনো কিছু জানি না। অন্য কিছু? আচ্ছা, অন্য কিছু আর কি জানতে চান? না, মানে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কি কথা বলা যায়? আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? বাহ 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 বাহ, এই যুগের মেয়েরা এত অ্যাডভান্স হয়ে গেছে, এখন রাস্তায় দাঁড়ায় নাম্বার নেয়। মেয়েদের তো অ্যাডভান্সড হওয়াই উচিত, সবসময় তারা পিছিয়ে পড়ে থাকবে কেন? না, আমার আবার এত অ্যাডভান্স মেয়ে ভালো লাগে না। আমার একটু আবার ট্রেডিশনাল, একটু পুরানো আমলের মেয়ে পছন্দ। মনে করেন লজ্জা পাবে, কিন্তু কথা বলবে না। মনে করেন হঠাৎ করে যে হয়ে গেল তা তো না। কি ব্যাপার, অ্যাডভান্স মানুষ আবার বিরক্ত হলো নাকি? না, অসুবিধা নেই। এক কাজ করেন, আপনি বরং আমার কার্ডটা রাখেন। যদি আপনার ঠিক মনে হয় তাহলে আপনি আমাকে ফোন দিন, আমার আপনার সাথে কিছু কথা আছে। আমার নাম হচ্ছে আশা।
আশা আশা আশা, তুমি কার ভালোবাসা, কার ভালোবাসা, কার ভালোবাসা? আমি উঠছি। আতিফ তুমি যাবে না। থেকে কি লাভ? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি না। ইউ ক্যান এনজয়। আই উইশ আই কুড। না, তুমি থাকবে। রূপা ঠিকই বলেছে, বসো। যা কথা হবে তোমার সামনে হবে। জি দাদা যান, আপনি বলেছিলেন যে আপনার কথা আছে, আপনি বলুন, আমি শুনছি। ধন্যবাদ নাথবউ, তুমি আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছো, মুখে বলছো, আমার কথা শুনছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু একটা কথা মনে রেখো, আগ্রহ থাকুক বা না থাকুক, শুনতে ইচ্ছে করুক বা না করুক, এ বাড়িতে আমার কথাই শেষ কথা, শুনতেই হবে। আমার কথা শুনতে ভালো না লাগলে তুমি এখান থেকে যেতে পারো, আর এখানে থাকতে হলে। দাদাজান প্লিজ একটু বলবেন না, একদম বলবেন না। আমি এখানে থাকবো, আমি একটা কথাও বলবো না, একদম চুপ থাকবো। গুড। নাথবউ, তুমি বলেছো তুমি ঠিক করেছো, মানে ডিসিশন নিয়েছো। তোমার কথার এই অংশটা আমি বাতিল করে দিলাম। কারণ এ বাড়িতে আমি ছাড়া কেউ কোনো ডিসিশন নিতে পারে না। তাহলে কি দাদাজান আমি শাওয়ার নেওয়ার পর কোন শাড়িটা পরবো সেটা কি আপনাকে দেখিয়ে পড়তে হবে? তুমি কোন শাড়িটা পরবে, কি করবে, ঘুমোবে না জেগে থাকবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই বলে কিন্তু রাত জাগা চলবে না। হ্যাঁ, একদম চলবে না, তাতে করে শরীর খারাপ হবে, তাই না দাদা? আমান, তুই এখান থেকে যা। সরি সরি সরি। এইসব দৈনন্দিন ব্যাপার যার যার তার তার, কিন্তু বাবা বলছেন মেজর কোনো ডিসিশনের ব্যাপার। মানে বিজনেস করতে পারবো না, চাকরি করতে পারবো না, কিংবা বিয়ে শাদী এই সমস্ত ডিসিশন নিতে পারবো না, তাই তো? কেন? কারণ এসব ব্যাপারে ডিসিশন নেওয়ার বুঝ বা বুদ্ধি সবার নেই। সেটা শুধুমাত্র দাদাজানের আছে। কারেক্ট। রিয়েলি? কেন জানতে পারি? পারো, কারণ আমি তোমাদের সবার বয়স পার করে জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে এখানে এসেছি। আই হ্যাভ সিন লাইফ। আমি জানি কোন কারণে কোন সিদ্ধান্তের ফল কি হয়। আর তাছাড়া তাছাড়া আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন শুধুমাত্র আমাদের নিজেদেরকে সামনে রেখে সিদ্ধান্ত নিই, অন্যদের কথা ভাবি না। আর দাদাজান যখন সিদ্ধান্ত নেন তখন বাকিটা তনিমা বলবে। মানে হচ্ছে দাদাজান যখন কোনো সিদ্ধান্ত নেন, কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন, তখন দাদাজান সবার আগে এই জিনিসটা খেয়াল রাখেন যে সেই সিদ্ধান্তটা এই পরিবারের ওপর কীরকম এফেক্ট ফেলবে। এক্স্যাক্ট। আমি সবার কথা ভেবে, সবার কথা চিন্তা করে, সবার মঙ্গলের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিই। কাজেই তোমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবাও নতুন মানুষ, হঠাৎ করে ভুল করে এসব সিদ্ধান্তের কথা বলছি, আপনি কিছু মনে করবেন না, ওকে মাফ করে দিন বাবা, আর হবে না। আর হবে না জানি, কিন্তু আজ প্রথম হয়ে ভালোই হয়েছে। ও আজ জেনে যাবে ভবিষ্যতে ও কি করতে পারবে আর পারবে না। এক মিনিট। আমি আসলে খুব কনফিউজড হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না, আমি কি এই বাড়িতে বিয়ে করে নতুন একটা সংসারে আসলাম নাকি কারাগারে নতুন একটা আসামি। রূপা, এসব কি বলছো? তুমি ভুলে যেও না তুমি তোমার দাদা শ্বশুরের সামনে কথা বলছো। ভাবি, ইনফোচেক মানে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো ফর শিওর। সি, বাবাই মাত্র কি বললেন?
বাবা বললেন যে দাদা শ্বশুরের সামনে বসে কথা বলছো, তার মানে তুমি কি হলে? নাতবু। তার মানে তুমি এই বাড়িতে বউ হয়ে এসছো কোনো কারাগারে না। ইজ ইট ক্লিয়ার নাও? কোনো কনফিউশন আছে আর? আমার কিন্তু দারুণ লাগছে, কেমন একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব। আমান, তুমি যাও এখান থেকে। না থাক, ওর কথা কিছু যায় আসে না। কেন? আমানের কথায় কিছু যায় আসে না কেন? এখন আমরা আসবো তোমার কথার দ্বিতীয় পর্বে। এই কদিনে তোমার হঠাৎ কেন মনে হলো ইউ নিড টু গো টু দ্য অফিস? সেটা কি অর্থ উপার্জনের জন্যে নাকি অন্য কোনো কারণ আছে? সেটা শুনতে চাই। থ্যাংক ইউ দাদাজান, থ্যাংক ইউ সো মাচ। অ্যাট লিস্ট আপনি তো আমার কথা শুনতে চাইছেন। হ্যাঁ, শুনবো শুনবো এবং প্রবলেম সলভ করার উপায় থাকলে সেটাও করবো। আমি এই বাড়িতে আসিফের বউ হয়ে এসেছি। আই অলওয়েজ ওয়ান্টেড আ বিগ ফ্যামিলি, কিন্তু আসার পর কি দেখলাম? আমার বিয়ে হলো হসপিটালে, আসিফ বাসায় আসলো। আসিফের মন খারাপ, উদাসীন, কারোর সাথে কোনো কথা বলেন। তারপর আসিফ অফিস জয়েন করলো। আমি একদিনেই বুঝে গেলাম এই মানুষটা সকাল সকাল অফিসে যাবে, রাতের বেলা বাড়ি ফিরবে টায়ার্ড, ঘুম। এমনকি একটা বেলা আমাকে একটা ফোন দেওয়ার মতো সময় পাবে না। আসিফ, আমি কি ভুল বললাম? না, ঠিক বলেছো। বাসায় কে থাকেন? মা, মানে আমার শাশুড়ি। সারাক্ষণ তটস্থ, ভয়ে অস্থির। মা, ভাবি এসব কি বলছে? তুমি কি নিয়ে ভয় থাকো? ভেরি স্যাড তনিমা। আমি এই কয়দিনেই টের পেলাম, আর তুমি এত বছরেও বুঝলে না। মা সারাক্ষণ ভয়ে অস্থির থাকেন। এই বাড়িতে কাকে কখন খুশি করতে হবে, কে কোনটাতে রেগে যান, সব সময় সেই জন্য সে অ্যালার্ট। বাবাকে দেখলামই আজকে, আমার আছে নিজের মতো। আর তনিমা, আমি শুনেছিলাম তনিমা নাকি খুব মিষ্টি, চঞ্চল, খুব মিশুক। একদিন ওকে বললাম আমার বন্ধু হবে, ও বলল হ্যাঁ, আজ থেকে আমার ফ্রেন্ড। কিন্তু ওই পর্যন্তই। বাসার আরেক মেয়ে আশা আপুকে আমি নিজে ফোন করলাম, বললাম যে আশা আপু, আমি তোমার ভাইয়ের বউ, কংগ্রাচুলেশনস, এই পর্যন্তই শেষ। আমি তাকে একটাবার দেখতেও পারিনি। তবে আশা আপু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে যে দেখো, আমার মার মতো যাতে তোমার জীবনটা না হয়। নীল রঙা আই এগ্রি। আমি আরেকজন মায়া হয়ে থাকতে চাই না। বুঝলাম তোমার মনের মধ্যে অনেক অভিযোগ, অনেক কনফিউশন, কিন্তু বলো তো তোমার আসল কথাটা কি? আমি আমার হাজবেন্ডকে চাই, তার সময় চাই, তাকে জানতে চাই, তাকে ফিল করতে চাই। আমি চাই তার ভালোবাসা। হ্যাঁ, সুন্দর, খুব ভালো কথা, কিন্তু তার জন্য তো বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। পরিবার তৈরি হয় ঘরে, সংসারে। না দাদাজান, আপনি আমাকে কোনোভাবে কোনো কথা দিয়ে আটকাতে পারবেন না। আমি যেটা ঠিক করেছি। রূপা, এভাবে তুমি আমার সঙ্গে কথা বলো। আই এম এক্সট্রিমলি সরি দাদাজান, কিন্তু এখানে আমার খুশিটাই আমি সবচেয়ে আগে দেখব, সেটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। এক মিনিট, তুমি যা বলছো তার মানে ও মাই গড, সরি টু ইন্টারাপ্ট, ভাবি ভাবি, আর একটা কথা বলা যাবে না। কেন? তুমি দেখতে পাচ্ছ না? আরে তুমি দেখতে পাচ্ছ না দাদাজান কেমন ঘেমে গেছেন? আরে আমার দাদাজান এই কানের পাশে রক্তটা লাফাচ্ছে, যে কোনো মুহূর্তে প্রেশার বেড়ে যাবে, হাই প্রেশার, ব্লাড প্রেশার, একাকার কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ দাদাজান, চলেন, যাই। দাদাজান আসেন আপনি আমার সাথে। আরে দাদাজান আসেন। ভাবি তুমি থাকো, তোমার একদম আসতে হবে না। আমি দেখছি।
কি ব্যাপার, তুমি আমাদের সবাইকে এখানে নিয়ে আসলে যে? কি বলতে চাও তুমি? দাদাজান, আপনি বোধহয় একটা ব্যাপার মিস করে গেছেন। কি? ভাবি ভাবি কিন্তু বিদ্রোহ করার জায়গায় চলে গেছেন। হ্যাঁ, আরে ভাবি ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন, সবকিছু। তাতে কি হয়েছে? সে কি করবে? সে বললেই হলো নাকি? এই ভুলটাই করবেন না কখনো। এই জেনারেশনের ব্যাপার স্যাপারকে একদম আন্ডারএস্টিমেট করবেন না দাদা। এই জেনারেশনের ছেলেমেয়েরা ভীষণভাবে স্টাবন, ভীষণ জেদি, কোনো কথা শুনতে চায় না। যদি একবার ঠিক করে ফেলে তারা বিদ্রোহ করবে, যদি ঘোষণা দিয়ে দেয় যে আমি এটা করব, আমি ওটা করব, তখন কিন্তু তাদেরকে মোটেও ভুলেও বলা যাবে না যে এটা করবে না, ওটা করবে না, এটা এবারের নিয়ম না। আই মিন দাদার যে টিপিক্যাল ভয় দেখানোর সিস্টেম, ওগুলো একদম করা চলবে না। তাতে কি হবে জানেন? তাতে কি হবে? সম্মুখ যুদ্ধ, হেড টু হেড কোয়ালিশন, বুম। বোমা বিস্ফোরণ তো আর করানো যাবে না, তাই তো? তাই না? তাহলে কি করতে হবে? চুপ করো তো, কি সব বলছো? চলো এখান থেকে চলো। না, ও যাবে না। ও কি বলতে চায় আমি শুনতে চাই। সীমা, তোমার এই অকর্মা ছেলে দু একটা ভালো কথা বলতে পারে? দাদা যান, ভাবি কিন্তু আপনার একটা ভুল ধরতে পারেন, আমি ধরিয়ে দিই। কি ভুল? ওই যে আপনি বলেছেন এ বাড়ির পুরুষরা সফল এবং সক্ষম। এই ক্যাটাগরিতে তো আমি পড়ি না। আই এম নট ফিট ইন দিস ক্যাটাগরি। আমি তোমাকে বাদ দিয়ে বলেছি। বাবা, কেন ওকে বাদ দিয়ে বলবেন? ও এবারের ছেলে না? আমান ওর মায়ের ছেলে, এ বাড়ির পুরুষ এখনো ও হতে পারেনি। বাবা, বেয়াদবি নেবেন না। আমান এবারের পুরুষ হিসেবে যোগ্য কিনা তা আমি জানি না, কিন্তু একজন মা হিসেবে জোর গলায় বলতে পারি আমান একটা মানুষের মতো মানুষ, খাঁটি মানুষ। আপনার পুত্রবধূ হিসেবে বলছি না, একজন মা হিসেবে বলছি। আমানকে নিয়ে আমি আকাশ সমান গর্ব করতে পারি। ওকে নিয়ে আমি বুক ভরা শান্তি পাই। আমার চল এখান থেকে, চল এখান থেকে, চল। সরি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এসব কি হচ্ছে? সবাই কি একসাথে পাগল টাগল হয়ে গেল? বাবা, আপনি রেস্ট করুন, আমি ওদিকে দেখছি। শেষ চিঠিটি কি ব্যাপার, এত জরুরি তলব? তোমাকে এত সিরিয়াস মনে হচ্ছে? না, মানে এরকমই একটা ছাদে একদিন তুমি বলেছিলে হঠাৎ করে এসে যে ইটস ওভার বিটুইন আস, সেটাই মনে পড়ে গেল। আশ্চর্য, তুমি ওই কথা এখনো ধরে বসে আছো? নো নো নো, অ্যাবসলিউটলি নট। ডু আই লুক লাইক দ্যাট? এনিওয়েজ, বলো না। হ্যাঁ, বলছিলাম যে রীতা, মানে ওই মেয়েটা যে বাসায় এসেছিল, ও না এই চেনটা ফেলে গিয়েছে। তো আমার মনে হচ্ছে ওটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত, না? আর ইউ শিওর এটা ওর? গোল্ডের চেন, এটা তো আমার না, তাহলে ওরই হবে। আচ্ছা ঠিক আছে,
আমি ফিরিয়ে দিব। তুমি ফিরিয়ে দিবে? হ্যাঁ। ও হ্যাঁ। আর কিছু বলবে? না কিছু না। আচ্ছা মনে করে ফিরিয়ে দেবো। তুমি কি কালকেই যাবে? হ্যাঁ আমি কালই যাব, সারাটা দিন ফ্রি আছি, আমার যখন খুশি তখন আমি যাব। আর কিছু না। হুম হুম আমি এ বাড়িতে আসিফের বউ হয়ে এসেছি। আই অলওয়েজ ওয়ান্টেড আ বিগ ফ্যামিলি, কিন্তু আসার পর কি দেখলাম, আমার বিয়ে হলো হসপিটালে, আসিফ বাসায় আসলো, আসিফের মন খারাপ, উদাসীন, কারোর সাথে কোনো কথা বলে না। তারপর আসিফ অফিস জয়েন করলো। আমি একদিনেই বুঝে গেলাম এই মানুষটা সকাল সকাল অফিসে যাবে, রাতের বেলায় বাড়ি ফিরবে টায়ার্ড, ঘুম, এমনকি একটা বেলা আমাকে একটা ফোন দেওয়ার মতো সময় পাবে না। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কাল বলো সই, এবার আদেশ করো তুমি, আদেশ করো। নাস্তাটা শুরু করি মা, নাকি দাদা যান আসা পর্যন্ত আমরা এভাবেই বসে থাকবো? ভাইয়া চুপ। দাদা যান আসুক। আচ্ছা বাবা আসছেন। না না, আমাকে ধরতে হবে না, আমি ঠিক আছি। কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে। গুড মর্নিং এভরিবডি। নীল রঙা নীল রঙা নীল রঙা। কি ব্যাপার, সবাই চুপচাপ তোমরা? না বাবা, এমনি সবাই কথাবার্তা বলছে, নর্মাল কথাবার্তা। বাবা আপনাকে খুব ফ্রেশ লাগছে, ভালো লাগছে দেখতে। লাগবে না কেন? ছুটির দিনে এটাই তো আনন্দ, ব্রেকফাস্ট টেবিলে সবাই আমরা একসঙ্গে। আমার আবার আজকাল খেতে খুব ভালো লাগে। আমারও কিন্তু খাওয়া দাওয়া খুব পছন্দ। এক কথায় বলতে গেলে আমি হচ্ছে রিয়েল ফুডি। তোমাকে দেখলে কিন্তু একদমই মনে হয় না। আরে বাবা, তুই আবার কবে থেকে মানুষের চেহারা দেখে সবকিছু বুঝতে পারিস? আমি সেই ছোটবেলা থেকেই বুঝতে পারি, বাট যারা ভালো মানুষ তাদেরটা বুঝতে পারি, যারা ভণ্ড তাদেরটা। তাতে লাভটা কি? যারা ভালো তারা তো বাইরে আর ভেতরে দুটোই এক, বরং ভণ্ডদের ভেতরটা দেখতে পারলে ভালো হতো। আসিফ, তুমি কোনো কথা বলছো না যে? কোন বিষয়? ওমা, এই যে সবাই কথা বলছি র্যান্ডমলি। আসিফ সবসময় সকালে এরকম চুপচাপ থাকে। ভেরি ব্যাড। আমার তো সকালবেলায় কথা বলতে ইচ্ছে করে, মনে হয় একবারে সব কথা বলে দিই। ভালোই তো, তুমি বলবে আর আসিফ শুনবে। আমার মনে হয় দাদা যেন আমাদেরকে কিছু একটা বলতে চাইছেন, তাই তো? আমার না না, চুপ করবে কেন? হ্যাঁ, আমি কিছু একটা বলতে চাইছি। আবার কোন বিষয় দাদা যান? দেখো নাথবউ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। সত্যি তো, আমরা তোমার উপরে অনেক অবিচার করছি। এই যে হাসপাতালে তোমাদের বিয়েটা হলো, তারপর থেকেই আসিফ সে সকালে অফিসে যায় আর রাত্রে ফেরে। সেই জন্যে আমি ঠিক করেছি। নতুন করে আবার কি ঠিক করলেন দাদা যান? আসিফ, বাবা কি বলছে সেটা আগে শোনো। কেন মাঝখানে কথা বলছো? হ্যাঁ, কেন মাঝখানে কথা বলছো?
বিষয়টা যখন তোমাকে নিয়ে তখন তো তোমার শুরুতেই কথা বলেছি, তাই তো বাবা? আমি তোমাকে কিছু বলিনি, বাবা কি বলে সেটা আগে শোনো। যেটা ঠিক করেছি সেটা হলো আসিফ 1 সপ্তাহ ছুটি কাটাবে, তারপর 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 সপ্তাহে 4 দিন অফিস করবে। আর বাকি 3 দিন? বাকি 3 দিন কি আমাকে কালাপানিতে পাঠাবেন? কালাপানি? কালাপানি কি? নর্দমা? আরে না না, তোমার সঙ্গে ঠাট্টা করছে। বাকি 3 দিন তুমি তোমার নবপরিণীতা বধূকে মানে রূপাকে সঙ্গ দেবে, বুঝেছ? আর পা পুরোপুরি সুস্থ হয়ে গেলে 1 মাস হানিমুনে কাটাবে। কি নাদবু, খুশি তো? ওয়েল, অ্যাজ লং অ্যাজ আমি আসিফের সঙ্গে সময় কাটাতে পারি আমি তাতেই খুশি। তা তো পারবেই, ওর সঙ্গে তো তুমি জীবনই কাটাবে, তাই না? কিন্তু আমাকে তো একটাবারের জন্য জিজ্ঞেস করলেন না যে আমি খুশি কিনা। পরিবারের আনন্দে তোমার আনন্দ, সেটা তো আমি জানি। যেটা আমি জানি সেটা আবার জিজ্ঞেস করতে যাবো কেন? কি হলো, চুপ করলে কেন? সকাল সকাল কারো যদি অকারণে হাসি পায় হেসে ফেলাই ভালো। হাসো হাসো হাসো, তোমার সঙ্গে আমরাও হাসছি। মা খুব আরাম করে ঘুমিয়েছে অনেকদিন পর। তোকে দেখেই বোঝা যাচ্ছিল যে খুব আরাম করে ঘুমিয়েছিস আজকে। রিনি, তুমি বারবার কি একটা বলবে বলবে করছিলে, বলে ফেলো। না, আসলে আমি আমার ব্যাপারটা বলতে চাচ্ছিলাম। তুমি নিজে থেকে বলছো তো? আমরা তো প্রেশার করছি না। না না খালা, আসলে অনেক দিন হয়ে গেছে, এখন আমার বলা উচিত। এতদিন কেন বলনি? কোনো স্পেসিফিক কারণ? আমি আসলে একটু সময় নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি ফিরে যেতে না হয়। আমার বাবা নেই। আমার মতো? না না, আপনারা তো দুজন দুজনের সাথে থাকেন। আমার মা আর আমি আমার চাচাদের বাসায় থাকতাম, বলতে পারেন আশ্রিতা। চাচার এক বিজনেস পার্টনারের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সে আমার থেকে বয়সে অনেক বড়। ও তাই বাসা থেকে পালালেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না। কি আশ্চর্য, বিয়ে ঠেকানোর জন্য এত বড় রিস্ক, বাড়ি থেকে পালালে? আচ্ছা ধরো, তুমি যদি আমাদের এখানে না এসে এমন কোনো মানুষের পাল্লায় পড়তে যে খুব খারাপ মানুষ, তখন কি হতো? তখন আবার পালাতাম। সে কি, কি অদ্ভুত কথা, কি বলছো এসব? তাহলে আর কি করতাম? আমার চাচার আমার মা আর আমাকে সে কি অত্যাচার করতেন, আর ওই লোকটার কথা মনে হলে আমার এখনো ভয় লাগে। তুমি তো পালিয়ে বাঁচলে, কিন্তু তোমার মা? জানি না মা কেমন আছে। মা বলেছে তুই পালিয়ে যা, তোর জীবন আমি নষ্ট হতে দিব না, আমার যা হওয়ার হবে। যাও, হাতে একটু পানি দিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমার কি মনে হয় ও কি সত্যি কথা বললো? হ্যাঁ, মিথ্যে বলবে কেন? এটা কি বলিস? কারণ এই জগতে মানুষ কারণে অকারণে মিথ্যে বলে, অন্যকে ঠকায়। বুঝলে মা?
জি জি কবি সাহেব, আজকেই আসবেন? সব কিছু ফাইনাল? আচ্ছা আচ্ছা, প্লিজ চলে আসুন, আমি বাসায় আছি। মা, কবি সাহেব আজকেই আসতে চাচ্ছেন, সব কিছু ফাইনাল করবেন আজকে। চলো আমরা নাস্তার ব্যবস্থা করি। চলো চলো চলো। দাদা যেন আপনার চা। আমি জানি অসময় আপনি চা খান, সেই জন্য খালি কাপ নিয়ে এসেছি। খালি কাপ কেন? ছুতা দাদা যান, বাহানা করে এসেছি। না গো, তোমার যখন খুশি তখন আমার কাছে আসতে পারো, তার জন্য কোনো ছুতা লাগবে না। জানো তো, আসলের চেয়ে সুদের দাম অনেক বেশি। তাহলে তো খুবই ভালো হয় দাদা যান। আমি কিন্তু আজকে আশা আপুকে বাসায় আসতে বলেছি। আশাকে? কেন? দাদা যান, আজকেই কিন্তু আপনি আমাকে বলেছেন আমাকে সব রকম সাপোর্ট দিবেন, ওই বিগ ফ্যামিলি ইস্যুসটা। তাছাড়া আশা আপু আসিফের 1 বছরের বড় হলেও তো বড়। আমি বাড়িতে নতুন এসেছি, বড় বউ হিসেবে আশা আপুর সঙ্গে একবার দেখা করাটা কি আমার উচিত না বলেন? আমি এখন পর্যন্ত তার সঙ্গে মিটই করিনি, এটা কোনো কথা বলেন? ঠিক আছে, তুমি বাইরে কোথাও দেখা করো আশার সঙ্গে। এটা কি বললেন দাদা যান? বাড়ির বউ বাড়ির মেয়ের সঙ্গে কফি শপে দেখা করবে? না না দাদা যান, এটা কেমন দেখায়? তার চেয়ে বরং আশা আপু বাড়িতেই আসুক, অন্য সবার মতো মেহমান হয়ে। দাদা যান, নীরবতাকে যেন কি বলে? সম্মতির লক্ষণ, রাইট? থ্যাংক ইউ দাদা যান, থ্যাংক ইউ সো মাচ। আশা নামটা আমি রেখেছিলাম, অনেক আশা করে আশা নামটা রেখেছিলাম। যেভাবেই হোক জাহিদকে আমার ফলো করতে হবে, তা না হলে রিতার বাসার অ্যাড্রেস বের করতে পারবো না। কিন্তু বাসা থেকে বের কখন হবে? ফোন করবো একটা। ফোন দেই। হ্যালো হ্যালো, আশা আপু, আমি রূপা, মানে রূপন্তী, আসিফের ওয়াইফ। কেমন আছো তুমি? ও হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। সেদিন না আমি তোমাকে নাম ধরে ডেকেছিলাম। তুমি তো আসিফের বড়, তাই না? মানে 1 বছরের বড় হলেও তো বড়। আই এম রিয়েলি সরি। না না, কোনো অসুবিধা নেই, আমি এসব কিছু ধরি না। সেটাই, তুমি হচ্ছে ওয়ান্ডার ওম্যান, এত কিছু ধরলে চলে? আমি ওয়ান্ডার ওম্যান মানে? মানে তুমি ঠিক করেই জানো, আসলে তোমাকে ওয়ান্ডার ওম্যান না, তোমাকে বিদ্রোহী কন্যা বললেও ভুল হবে না। এখন শোনো, তুমি এখন তোমার অফিসে একটা সিক কল দিয়ে তোমার বাবা আমার বাসায় চলে আসো। কোথায় আসবো? এই বাসায়, মানে তোমার বাবার বাড়িতে, অবশ্য বলা যায় দাদার বাড়িতে। মানে আমি কিছু বুঝলাম, আমি ওই বাসায় আসবো কেন? কারণ আমরা সবাই তোমাকে দেখতে চাচ্ছি। আসলে রূপা, দেখতে তো আমিও চাই, কতদিন আমি সবাইকে দেখি না, কিন্তু দাদাজান তো। শোনো আশা আপু, দাদাজান নিজেও তোমাকে দেখতে যাচ্ছে, তবে মনে মনে শোনো, কথা বাড়িও না তো। এখন চলে আসো, তুমি আমাকে দেখবে না? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে, আমরা কিন্তু সবাই তোমার জন্য ওয়েট করছি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable.
হ্যাঁ রায়হান, তোমার B3 জাহিদ স্যার কি বাইরে গেছে নাকি বাসায়? দেখো তো। স্যার তো সকালে বেরিয়ে গেছে। ও, সকালবেলায় বের হয়ে গেছে। আচ্ছা, না না, কিছু করা লাগবে না, ঠিক আছে। মা, এত অবাক হওয়ার কি আছে? আশা আপু সত্যি সত্যি আসছে। সত্যি সত্যি আসছে এই বাসায়? হ্যাঁ মা, এই বাসায় আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দেখতে। আমি তো ঠিক করেছি 2-3 দিন আশা আপুকে এই বাড়িতেই রেখে দিব, বাসায় যেতে দিব না। না, বাবা কি জানে? বাবা তো নিশ্চয়ই পারমিশন দেননি। আর বাবা যদি না জানে ওকে লুকিয়ে লুকিয়ে রাখতে হবে, আর এভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে হলেও তো আসবে না, কখনোই না। মা, দাদাদেন জানেন, উনি পারমিশনও দিয়েছেন। আপনি এত ভয় পান না। সত্যি সত্যি মা, সত্যি জানে। তনিমা, আমান, না না, তার আগে তো সোলেমান কাকাকে লাগবে। সোলেমান কাকা, সোলেমান কাকা, এসো এসো, তাড়াতাড়ি এসো। শোনো, আশা আসছে, আশা আসছে, বাজার করতে হবে। ওর সব ফেভারিট ডিশগুলো আমি রান্না করব। চলো, আমি তোমার সাথে বাজারে যাই। আম্মা, আম্মা, আপনি খালি ঠিক করেন আর আমারে বলেন, সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো সেটা জানি, কিন্তু আজকে আমি নিজের হাতে রান্না করব, বাজারও করবো। চলো তো, সময় নষ্ট করো না। শ্বাস নিঃশ্বাস হবে এক বিশেষ ঠিকানা লেখা আছে নীল